আপনি এখানে কি করছেন? আচ্ছা, তো আপনার প্রাক্তন স্বামী ছেড়ে দিয়েছে বুঝি? আর সেই কারণে এখন কোনো উপায়ন্তর না পেয়ে সুযোগ বুঝে আমার গলায় ঝুলে গেলেন? আমার মতো আমার সহজ সরল আম্মুকেও নিজের রূপের এবং কি গুণের মায়াজালে ইমপ্রেস করে নিলেন? আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। উচ্চকণ্ঠে কথাগুলো বলে চলেছে জায়ান। পদ্ম কিভাবে জায়ানের ভুলগুলো শুধরাবে বুঝতে পারছে না। ইনফ্যাক্ট কোথা থেকে শুরু করবে তাই মাথায় আসছে না। জায়ানের উচ্চ কণ্ঠস্বর শুনে এরই মধ্যে বুকে প্রচন্ড ধুকপুক ধুকপুক করছে। সেই ছোট্টবেলা থেকেই পদ্ম উচ্চ কণ্ঠস্বর শুনতে পারে না। এক ধরনের ভয় কাজ করে। কখনো কখনো চোখের পানি চলে আসে। কিছুক্ষণ আগের ঘটনা। পদ্ম বসে আছে বাসর ঘরে, আর তাকে ঘিরে জায়ানের সব কাজিন মহল। সবাই পদ্মকে জায়ানের কথা বলে লজ্জা দিতে ব্যস্ত। তখনই জায়ানের মামাতো বোন অনার মাথায় দুষ্টুমি ভর করে। পদ্মকে বলে জায়ানের ফোনে কল দিতে, সাথে অন্যান্য কাজিনরাও সায় দেয়। উপায়ন্তর না পেয়ে পদ্ম কল দেয়, আর সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে কি হয় দেখার জন্য। জায়ান মাত্রই তার রুমে প্রবেশ করে, এর মধ্যে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ঘুমবাবু। এতগুলো দিন পর অনাকাঙ্ক্ষিত মানুষটার কলে চোয়াল শক্ত হয়ে ওঠে জায়ানের। এদিকে পদ্মকে ঘিরে থাকা মেয়েগুলো অট্টহাসিতে মেতে ওঠে। জায়ানের নজর সেই দিকে অগ্রসর হয়। পদ্মর কানে এখনো ফোন ধরে রাখা। একটা মেয়ে বলে উঠল, পদ্ম ভাবি, ভাইয়া তো তোমার থেকে চোখই সরাতে পারছে না। হা হা হা। সবাই আবার উল্লাসধ্বনি দিয়ে উঠল। জায়ানের এবার সবকিছু শুনে বোধগম্য হলো তার সামনে বসে থাকা মেয়েটি আর কেউ নেই, বরং মেয়েটি ঘুমবাবু। লজ্জায় পদ্মর মাথা নত হয়ে আসে। মনে মনে মেয়েগুলোকে বকে চলে। সেই মুহূর্তে জায়ান বলে, সবাই রুমের বাহিরে যাও, আমার ওনার সাথে কিছু কথা আছে। জায়ানের কাজিন বিন্দু বলে, ভাইয়ার দেখছি আর তর সইছে না। সবাই হেসে উঠতে ধমকে উঠে জায়ান। জায়ানের হঠাৎ এরকম আচরণে হতবাক সবাই। কি এমন ঘটলো যার জন্য এত রাগ? অনিতা কিছুটা আন্দাজ করতে পারলো, তাই সবাইকে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পদ্ম ভয়ে চুপসে যায়, নিজেকে গুটিয়ে জড়সড় হয়ে বসে থাকে। জায়ান বিকট আওয়াজে দরজা বন্ধ করে এগিয়ে আসে পদ্মর কাছে। পদ্ম নিজেকে আরো শক্ত করে গুটিয়ে বসে। আকস্মিক জায়ান পদ্মর হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে আনলে হতভম্ব হয়ে তাকায় পদ্ম। তারপরে নিজের রাগগুলো প্রকাশ করে জায়ান। পদ্ম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি শান্ত হয়ে আমার কথা শুনুন, প্লিজ চেঁচামেচি করবেন না, সবাই শুনতে পাবে। জায়ান দ্বিগুণ রাগ নিয়ে বলল, শুনুক সবাই, এই সুন্দরীর মুখশ্রীর আড়ালে লুকায়িত অর্থসম্পদ অনুসন্ধানী মানুষটার মুখোশ উন্মোচনিত আমি চাই। সবাই জানুক কতটা লোভী একটা মেয়ে আপনি। ছলছল নয়নে তাকায় পদ্ম। পদ্মরের চাহনি কিছুতেই জায়ানের মন শীতল করতে পারছে না। রাগ যেন দ্বিগুণ ছাড়িয়ে 3 গুণে বেড়ে চলেছে। ছলনাময় ছাড়া কিছুই মনে হচ্ছে না পদ্মকে। পারে তো চোখ দিয়ে ভস্ম করে দেয়। পদ্ম মুখ ফুটে বাক্য উচ্চারণ করবে, তার সময়টুকুও যেন জায়ানের হাতে নেই। পদ্মর হাত ধরে টেনে নিয়ে রুমের বাহিরে বের করে দিল। ইতিহাসের পাতায় এরকম ঘটনা দুটি আছে কিনা সন্দেহ। বিয়ের রাতে বর বউকে রুমের বাহিরে বের করে দিয়েছে। ভাবা যায়, প্রেসের লোকগুলো যদি এই মুহূর্তে থাকতো, তাহলে তারা একটা জব্বর নিউজ তৈরি করতে পারত। দরজা বন্ধ করার আওয়াজে কেঁপে ওঠে পদ্ম। এদিক সেদিক তাকাতে ড্রিম লাইটের আলোয় দেখে ঘর ভর্তি মেহমান। কেউ সোফায় শুয়ে আছে, আর কেউ ফ্লোরিং করে শুয়েছে। কেউ যদি ঘুণাক্ষরও টের পায় কিছুক্ষণ পূর্বের ঘটনা, তাহলে কি বাজে পরিস্থিতি সৃষ্টি হবে তা ভেবেই শিউরে ওঠে পদ্ম। চারিদিকে লোকজনের সমাগম। সকালের নাস্তা খাওয়া শেষে দুপুরের খাবারের জন্য রান্নার আয়োজন চলছে। বেলা 11:30 বাজে। মাত্রই সকাল হলো জায়ানের। ফ্রেশ হয়ে রুমের বাহিরে পা রাখতেই চোখে পড়ল পদ্মকে। ড্রয়িং রুমের ডান দিকে কিচেনে দৌড়ে দৌড়ে শাশুড়ি মাকে সাহায্য করে চলেছে। এবারে প্রত্যেকটা ইট কাঠ থেকে শুরু করে মানুষগুলো যেন কত জন্মের পরিচিত আপনজন। তাকে দেখে কেউ বিন্দুমাত্র বলবে না সে সদ্য বিয়ে করা গতকাল এ বাড়িতে বউ হয়ে এসেছে। ভ্যাপসা গরমে প্রচুর ঘেমে একাকার। একটু পর পর শাড়ির আঁচল টেনে মুছে নিচ্ছে নিজের মুখমণ্ডল। পদ্মর পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে ঘুরে বাহিরের দিকে অগ্রসর হতেই পিছন থেকে জান্নাত ডেকে ওঠে ছেলেকে। জায়ান ঘুরে তাকাতেই হাসি মুখে দাঁড়িয়ে থাকা জান্নাতকে দেখে জোরপূর্বক নিজেও মুচকে হাসে। জান্নাত এগিয়ে এসে বলল, নাস্তা না করে কোথায় যাচ্ছিস? আম্মু, আমি এখন কিছু খাবো না। সে কি খাবি না কেন? মেয়েটা তোর জন্য অপেক্ষা করে এখনো অবধি কিছু খায়নি। চল দুজনে একসাথে খেয়ে নিবি। জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাত ছেলেকে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর পদ্মকেও পাশে বসিয়ে দেয়। অনিতা একই প্লেটে দুজনের খাবার নিয়ে আসে। জায়ান কাট গলায় বলল, বাসায় কি প্লেটের অভাব পড়েছে? দম্পতিরা একসাথে একই প্লেটে খাবার খেলে ভালোবাসা বাড়ে। এটা আমার কথা নয়, জ্ঞানীজনদের বাণী।
আর তাদের বাণী চিরন্তন সত্য কিন্তু। অনিতা শয়তানি হাসি দিয়ে এখান থেকে প্রস্থান করে। এখানে যত বেশি সময় থাকবে তার বিপদ সংকেত তত নিকটে, তাই আর বিলম্ব না করে পালায়। সেই সকালে নাস্তা তৈরি করা হয়েছে। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে বলে জান্নাত ওভেন থেকে সেমাই গরম করে এনে নিয়ে আসে। এসে দেখে দুজনের একজনও খাওয়া শুরু করেনি। জান্নাত পিঠা হাতে নিয়ে পদ্মর মুখে তুলে দেয়, তারপর জায়ানকে আর বলে, পদ্মমা, আমার ছেলেটা এখনো বড় হয়নি বুঝলি, এখনো থেকে একবেলা হলেও খাইয়ে দিতে হয়। এখন থেকে তুই খাইয়ে দিবি বুঝলি। জায়ান বিস্ময় নিয়ে বলল, আম্মু, এই তোমার পদ্মমা, যার নাম পদ্ম। আরে গাধা, আমি তো ওকে ভালোবেসে নামের শেষে মা পদ্ম বলি, পদ্মমা। তাহলে আব্বু যে বলতো? তোর আব্বু হয়তো ভালোবেসে বলে। ও মাই গড, আর আমি কি না? প্রশ্নবিদ্ধ চোখে পদ্ম বলল। আপনি কি না? জায়ান রাগ কন্ট্রোল করতে ডাইনিং ছেড়ে বেরিয়ে যায়। জান্নাত বলে ওঠে, না খেয়ে চলে যাচ্ছিস কেন? পদ্ম দিকে তাকিয়ে বলল। ছেলেটার হঠাৎ কি হলো বলতো? অনিতা এসে বলল, আম্মু তুমি বুঝো নাই, ভাবিকে তুমি পদ্মমা বলে রাখতে পারো। তোমার ছেলে আগে চিনতে পারে নাই, সেজন্য এখন মেজাজ দেখাচ্ছে। জান্নাত পদ্মর মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেটা এবার তোকে বুঝলেই বাঁচি। আম্মু, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি ওনাকে ঠিক বুঝিয়ে বলবো সবকিছু। অনিতা গ্লাসে পানি নিতে নিতে বলল, আম্মু, তোমার আদরের বাদর ছেলে গতকাল রাতে যেটা করলো, এরপর মনে হয় না ও এত সহজে সব কিছু মেনে নিতে পারবে। যদি একবার বড় ফুপ্পি ব্যাপারটা জানতে পারতো, তাহলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতো। পদ্ম জান্নাতের কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আম্মু, এবং কি তোমরা সবাই আমার পাশে থাকলে আমি ঠিক ওনাকে বোঝাতে পারবো। আমরা সবসময় তোর পাশেই আছি পদ্মমা। হ্যাঁ ভাবিমণি, আমরা তোমার পাশে আছি, তুমি শুধু এগিয়ে যাও ওই বাদরকে মানাতে। গতকাল রাতের ঘটনা। পদ্ম এই রাতের বেলা কোথায় যাবে, কি করবে? দিখারা হয়ে পড়ে। অনিতার রুমে যে যাবে তারও উপায় নেই। জায়ানের সব কাজিনরা শুয়েছে। ঠিক তখন জান্নাত দুশ্চিন্তার চাদর সরিয়ে দেয়। জায়ানের আব্বুকে অন্য রুমে পাঠিয়ে নিজের রুমে এনে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয় পদ্মকে। জায়ান এরকম কিছু করতে পারে তার আভাস আগেই পেয়েছিল জান্নাত। একজন জননীর গুণ তো এতেই নিহিত। তাই তো সময় মতো পদ্মকে নিজের আঁচলে আশ্রয় দিতে পারলো। পা টিপে টিপে পদ্ম এগিয়ে যাচ্ছে। আজকে আবার জানেন কি কাণ্ড করে বসে আল্লাহ পাক জানেন। সারাদিন এটা ওটা করে বাহিরে কাটালেও রাতে তো আর রুমে না গিয়ে উপায় নেই। হাজারো চিন্তা ভাবনা করতে করতে দরজার কাছে থমকে দাঁড়ায় পদ্ম। ভিতরে পা ফেলতে যেন ভয় করছে। তখন জায়ান এসে বলল, ওয়েলকাম ওয়েলকাম, আপনার জন্যই অপেক্ষা করে চলেছি ঘুমবাবু। পদ্ম চোখ খুব বিস্ফোরিত হয়ে বলল, আমার জন্য? কেন বলুন তো? জায়ানের চোখে মুখে শয়তানি হাসি। হাসির রেশ নিয়ে বলল, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমার একটা মাত্র রুমে আসবে। আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র স্বামী হয়ে তার জন্য অপেক্ষা করব না? সে কি হয় বলুন? আসুন আসুন, আমার একটা মাত্র বউ একটা মাত্র রুমে এসে আপনার একটা মাত্র স্বামীকে ধন্য করুন। এসে সে যে আপনার অপেক্ষায় প্রহর গুনছে। হঠাৎ কি হলো জায়ানের? পদ্ম কি করবে ভেবে পাচ্ছে না। সব চিন্তা বাদ দিয়ে দৌড় দিতে নিলে খপ করে হাত ধরে নেয় জায়ান। দরজার সাথে চেপে ধরে বলল, কোথায় পালাচ্ছেন? এসব কি অসভ্যতামি করছেন? যে কোনো সময় যে কেউ চলে আসবে। আই ডোন্ট কেয়ার। তো এবার বলুন, আপনার প্রাক্তন স্বামী ডিভোর্স দিল নাকি আপনি দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মাইয়ার আগেও একবার বিয়ে হইছে। আয় হায় রে, আমার জায়ান বাবার জীবনটা নষ্ট হইয়া গেল রে। বলা নেই কওয়া নেই হঠাৎ কোথা থেকে যেন এসে খোরশেদা মানে জায়ানের বড় ফুফি মরা কান্না জুড়ে দেয়। এখন দেখার পালা পদ্ম বেচারির কি হয়। জমিতে সদ্য ধান গাছ রোপণ করা পানিতে কোলা ব্যাঙ মশাইদের ঘ্যাং ডাকি মুখরিত চারিদিক। গ্রাম অঞ্চলে যাকে বৃষ্টি আসার পূর্বাভাস বলে, তার সাথে প্রকৃতিও নতুন রূপে সতেজ হয়ে উঠবে। যেখানে পা রাখবে সেখানে সবুজের স্পর্শে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভালো লাগার ভেলায় ভাসবে। এরই মধ্যে বাতাস বইতে শুরু হয়েছে। রান্নাঘরের জানালাটা বন্ধ করা হয়নি। মনে পড়তেই রুম থেকে বেরিয়ে আসে জান্নাত। শেষের সিঁড়িতে পা ফেলতে খোরশেদার বিলাপ শুনতে পায়। রান্নাঘরে আর না গিয়ে খোরশেদার বিলাপ অনুসরণ করে জায়ানের রুমের কাছে এসে কিছুই বুঝতে পারল না। তাই জিজ্ঞাসা করলো, আপা কি হয়েছে? এই মাইয়ার আগেও একটা বিয়ে হইছে, তুমি জানতা না? কোনো খোঁজ খবর না নিয়ে কেমনে পারলা জায়ানের গলায় ঝুলাইয়া দিতে? আপা, আপনার কোথাও ভুল হচ্ছে পদ্ম। মুখের কথা কেড়ে নিয়ে তেজ দেখিয়ে খোরশেদা বলল, নিজের কানেই শুনছি, জায়ান নিজেই কইছে এই কথা। এরপরে
তোমার কোনো সাফাই শুনুম না আমি। এই মাইয়ারে কালই বিদায় করুম। পদ্মর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। জায়ানকে ছেড়ে যেতে হবে, কথাটা যেন তীরের মতো আঘাত করলো। জায়ান পদ্মর কাছাকাছি থাকায় খামচে ধরলো জায়ানের হাত। ছোট ছোট নখগুলো ভূতাদার মতো করে বিচ্ছে, তবে সহজে চামড়া ছিঁড়ে যাওয়ার ভয় নেই। ভূতাদা যেরকম চামড়া ভেদ করে ভিতরে ঢুকতে সময় নেয়, তেমনি পদ্মর আঙুলের নখগুলো। জায়ান পদ্মর মুখ পানে তাকিয়ে খোরশেদাকে বলল, ফুপি, উনি এখন আমার বউ। এখন এটাই ওনার একমাত্র পরিচয়। আগে কি হয়েছে না হয়েছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তাই আমি চাই না তুমি বা অন্য কেউ এই নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলো। আর যদি বলো তাহলে আমাকে আর এই বাড়িতে দেখতে পাবে না। ছেলের এরকম মন মানসিকতার পরিচয় এবং স্ত্রী পরায়ণতা দেখে জান্নাতের চোখে পানি চলে এলো, কিন্তু খোরশেদা সন্তুষ্ট হতে পারল না। রাগে দুঃখে গটগট পায়ে নিজের রুমে চলে গেল। জান্নাত এগিয়ে এসে ছেলের কপালে চুমু এঁকে দিয়ে পদ্মর কপালে চুমু এঁকে দিল। তারপর শুভরাত্রি বলে জান্নাত চলে যেতেই জায়ান রুমে এসে গান ছেড়ে বারান্দায় চলে গেল। বারান্দার গ্রিলে হাত রাখতেই চোখে পড়ল ইংরেজি লেটার ইউর মতো করে হাতে দাগ বসে আছে 5টে। আনমনে নিজ হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় জায়ান। রুমে শিল্পী নচিকেতার গান বাজছে। আনমনে তারই ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি। সে আমার হৃদয়ের স্পন্দন, তার চোখে আকাশকে দেখেছি। ঝর্ণার জল যেন হায় না, তার ছবি তাকে খুঁজে পায় না। ঝর্ণার জল যেন হায় না, তার ছবি তাকে খুঁজে পায় না। পদ্ম জানে আজ থেকেই তার জীবনে গান নামক অত্যাচার শুরু। এর কারণ কি? কারণ জায়ানের গান প্রচুর পছন্দ, আর গান সবচেয়ে বিরক্তিকর পদ্মর কাছে। 3 বছর আগে যখন জায়ানের সাথে কথা হতো, তখন অনেক বুঝিয়েও গান ছাড়াতে ব্যর্থ হয় পদ্ম। তবে জায়ান বলেছিল, ঘুমবাবু, আপনাকে পেলে গান শোনা ছেড়ে দিব আমি। সেই সময় পদ্মর উত্তর ছিল, তকদিরে থাকলে হবে। এর মধ্যে একটু একটু করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। জায়ান এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। পদ্ম কিছুক্ষণ কানে হাত দিয়ে পায়চারি করে এগিয়ে যায় বারান্দা। গান শোনার সাথে সাথে রাত জেগে থাকতে প্রস্তুত তো আপনি? পদ্ম বারান্দায় যেতেই কথাটা বলল জায়ান। এতে পদ্মের ফেসের ভাবভঙ্গি একটুও পাল্টানো না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, অভ্যাসটা কি পাল্টানো যায় না? যাকে ঘিরে পাল্টাবো ভেবেছিলাম সেই তো ছেড়ে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে পদ্ম বলল, বৃষ্টির ছিটে ফোটাও তো ভিজে যাচ্ছেন, ভিতরে চলুন। খুব শান্ত কণ্ঠে জায়ান বলল, সে আগের মতোই কথা ঘুরিয়ে পালাতে চাইছেন? কেন এমন করেন? এখন যখন নিজের ইচ্ছায় আমাদের ধরা দিয়েছেন, তাহলে একটা ট্রেলার হয়ে যাক। মানে? ইস! পদ্মকে পাজা কোলে করে এগিয়ে গেল জায়ান। পদ্ম বেচারি ছোটাছুটি করে চলেছে, কিন্তু কে শোনে কার কথা। এক প্যাক করে সিঁড়ির ধাপ পার করছে জায়ান। পদ্মর মাথায় কিছু ঢুকছে না, কি করতে চলেছে জায়ান। খুব সাবধান অবলম্বন করে পদ্মকে ধরে রেখেই এক হাতে জায়ান ছাদের দরজা খুলল, তারপর এগিয়ে গেল ছাদের মধ্যখানটাতে। পদ্মকে নামিয়ে প্রাণ ভরে দম নিয়ে পদ্মর এক হাত নিজের কাঁধে রেখে অন্য হাত মোলায়েমভাবে নিজের হাতে রাখলো, আর নিজের বাম হাতটা পদ্ম সারিভেদ করে কোমরে জায়গা করে নিল। হঠাৎ কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠে ভরকালো। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় কেঁপে উঠল পদ্ম। এরই মধ্যে কাক ভেজা হয়ে গেছে দুজনে, সেদিকে খেয়াল নেই কারো। পদ্ম যেন অজানায় ঘোরের মধ্যে চলে গেছে। বৃষ্টি তার গতিতেই ঝরে পড়েছে, চারিদিকে অন্ধকারে ডুবে আছে। এক প্রহর করে রাত বেড়ে চলেছে। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু কারো মুখমণ্ডল স্পষ্ট নয়, তবে অবয়ব অবলোকন করা যাচ্ছে। কাপড় ডান্স শুরু করে যান, সাথে পদ্মকেও। এই মুহূর্তে সফট মিউজিক প্লে করলে বেশ জমতো বটে, কিন্তু সিনেমা হলে সম্ভব ছিল, বাস্তব হলে সে আশায় বালি। আমার ভালোবাসা আপনার মতো ঠুনকো নয় যে আপনার মতো আমিও আপনাকে ছেড়ে দিব। তবে আগের মতো করে ভালোবাসতে পারবো কি না জানি না। আমার ভালোবাসা ঠুলকো? ঠুনকো নয় বলছেন? আপনাকে আমার অনেক কথা জানানোর আছে, শুনবেন? ছলনাময়ের কথা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। জায়ানের কথা রাখাতে হাত পা থেমে গেল পদ্মর। জায়ানকে ছেড়ে চলে যেতে নিলে শক্তপোক্তভাবে আটকে রাখে জায়ান। এখানে আমার ইচ্ছা এসেছেন আপনি, তাই আমার ইচ্ছাতেই ফিরে যাবেন। আমার খুব কষ্ট হচ্ছে ভিজতে। যান, মুক্ত করে দিলাম, চলে যান। পদ্মকে ছেড়ে দিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল জায়ান। পিছন থেকে পদ্ম বলল, আপনিও চলুন প্লিজ, এভাবে ভিজলে আল্লাহ না করুক ভালো মন্দ কিছু হয়ে যাবে। তাতে আপনার কি? পিছন থেকে জড়িয়ে ধরে মোলায়েম সুরে পদ্ম বলল, প্লিজ নিচে চলুন মিস্টার নির্ঘুম। দীর্ঘ 3 বছর পর পদ্মমুখী মিস্টার নির্ঘুম ডাক শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে জায়ান, তাই আর অবাধ্য হতে পারল না। বাহিরে উঠোনে ডেকোরেশন করা হয়েছে। এখানেই বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবকিছু পরিপাটি করে সাজানো হয়েছে। দাওয়াতি লোকজন আসতে শুরু করেছে। বাড়ির মেয়ে বউরা সাজগোজে ব্যস্ত।
পদ্মকে সাজানো সদ্য শেষ করে মেয়েদের সাজানো শুরু করেছে পার্লার থেকে আনা মেয়ে দুটো। দাওয়াতি মহিলারা নববধূকে দেখতে ভিড় জমাচ্ছে। পদ্ম সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করতে ব্যস্ত। তবে পুরুষ মানুষদের নববধূ রুমে প্রবেশ নিষেধ। ভুলক্রমেও যেন পুরুষ মানুষ ঢুকে না যায় সে কারণে দরজার সামনে পাহারাদার হিসেবে নিযুক্ত আছে আলী, যে কিনা জায়ানদের ফরমাইশ খাটে। আলী সহজ সরল খুব ভালো ছেলে বটে। জায়ানদের পাশের গ্রামেই তার বাড়ি। বিয়ের জন্য পাত্রী খুঁজে চলেছে, কিন্তু এখনো কোনো সুপাত্রীর খোঁজ মেলেনি। বলা বাহুল্য, জায়ানের শ্বশুর বাড়িতে একজনকে তার বড্ড মনে ধরেছে। অনুসন্ধান করে তার নাম জানা গেছে সীমা। আহা, কি সুন্দর নাম, সীমা সীমা সীমা। তার সীমান্তে বন্দী হতে চায় আলী। দেখা যাক সেই সীমাকে নিজের করে পায় কিনা আলী। বেশ কিছুক্ষণ রুমের বাহিরে পায়চারি করছে যায়। মহিলাদের জন্য ভিতরে ঢুকতে পারছে না। তার মন পদ্মকে দেখার জন্য আকুল হয়ে আছে। আজকে নিশ্চয়ই গর্জিয়াস ভাবে সাজিয়েছে পদ্মকে। পদ্মকে সব রকম সাজিয়ে দারুণ সুন্দর লাগে জায়ানের কাছে। আগে যখন কথা হতো পদ্মর সাথে, তখন জায়ান 1 বছরের মতো ছবি চেয়ে গ্যাং গ্যাং করতে করতে একটা ছবি দেখতে পেত। তবে কড়া নিষেধাজ্ঞা জারি ছিল। জায়ান যেন কোনো মতে পদ্মর ছবি ডাউনলোড করে না রাখে। এ ব্যাপারে খুবই কঠিন ছিল পদ্ম। ছবি দিয়ে কিছুক্ষণ পর আবার ডিলিট করে দিত। জায়ানও বাধ্য ছেলের মতো মেনে নিত। কি আর করা, মেনে না নিয়ে অন্তত একবার হলেও পদ্মকে দেখার সুযোগ তো হতো। বর্তমান উকি ঝুঁকি দিয়ে দেখা যাচ্ছে পদ্ম রুমে আপাতত কেউ নেই। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে রুমের দিকে এগিয়ে যায় জায়ান। দরজা দিয়ে প্রবেশ করতে নিলে আলী বাধা দিয়ে বলল, পুরুষ মানুষের ঢোকা নিষেধ। এক থাপ্পড় মারবো, তখন বুঝবি হাদারাম কোথাকার। জায়ানের ধমকে চুপ শিখে আলী বলল, ভাইজান চুরি চুরি। মুচকি এসে ভিতরে ঢুকে জায়ান গিয়ে পদ্মর সামনে দাঁড়ায়। মেরুন রঙের টিস্যু শাড়ি পরানো হয়েছে পদ্মকে। চুলগুলো খোপা করে বেলি ফুলের গাজরা সেট করা। মাথা থেকে শরীরের দুপাট্টা জড়ানো। গলায় গোল্ডের কণ্ঠহারের সাথে গোল প্লেটের সীতাহার সাথে গর্জিয়াস সাজ। এতে খুব অমায়িক সুন্দর লাগছে পদ্মকে, ঠিক যেন ফুটন্ত পদ্ম ফুল। পদ্ম হাতের চুড়িগুলো নেড়েচেড়ে দেখছিল। জায়ান একধানে তাকিয়েই আছে। পদ্ম বুঝতে পেরে লজ্জায় পড়ে যায়। যে কেউ যদি বেশি নয় 2 মিনিট ধরে তাকিয়ে থাকে, সেখানে একটা লজ্জার পরিবেশ সৃষ্টি হয়। আর এখানে তো জায়ান তাকিয়ে। পদ্ম নিজেকে ধাতস্থ করে জিজ্ঞাসা করে, কিছু বলবেন? দিনকে দিন আপনার সৌন্দর্য বেড়েই চলেছে জুনিয়র পদ্ম। আপনার মাথা। সবই আমার মাথা। দুজনেই মন ভরে হেসে দেয়, ঠিক আগের মতো। জান্নাত এসে দেখে ছেলে বউ দুজনের মুখে হাসি, যা দেখে প্রাণ ভরে গেল। এগিয়ে এসে বলল, মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরে জায়ান বলল, আমার মা জননী কম কিসে, আব্বু দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবে, হা হা হা। তাই না? বাদর ছেলে, মায়ের সাথে মজা করা হচ্ছে। জান্নাত আর দাঁড়ালো না, বেরিয়ে গেল মেহমানদের আপ্যায়ন করতে। জায়ান কাবার্ড খুলে কিছু করছিল, তখন অনিতা এসে বলল, ভাইয়া দেখ কে এসেছে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। জেসি তুমি? কেমন দিলাম বলো? আমি কিন্তু খুব সারপ্রাইজড। এই জন্যই তো না বলে চলে এসেছি। কি গায়ে পড়ে মেরে বাবা, অনিতা কি নেকার ষষ্ঠী? হ্যাঁ, ফিসফিস করে বলল পদ্ম। আসলে জেসি নামের মেয়েটি পড়েছে তো একই ওয়েস্টার্ন ড্রেস, তার উপর আশা অব্দি জায়ানের সাথে লেপটে আছে। কে এই জেসি? কেউ সংকোচ বোধ করবেন না, নিজের বাড়ি মনে করে খাবেন। আর হ্যাঁ, প্রাণ ভরে ছেলে মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল নক্ষত্রের মতো হয়। আরে ভাই, আপনি তো কিছুই নিচ্ছেন না। এই ওয়েটার, এখানে দেখ ওনার কি লাগবে। ভাইজান, আপনি এত ব্যতিব্যস্ত হবেন না, আমি আর কিছু নিব না। কি বলেন, এখনো তো গরুর গোস্ত নিলেনই না? না ভাই, ডায়াবেটিসের জন্য অল্প অল্প খেয়ে কোনো রকম দিন পার করে চলতেছি। এরশাদ হোসেন বেশ প্রফুল্ল একজন মানুষ। ছেলের বিয়ে নিয়ে খুবই উৎসাহিত। ঘুরে ঘুরে মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত তিনি। সাথে তার 3 ভাই তো আছেনই। ভাই বোনদের মধ্যে এখনো খুব সুন্দর সখ্যতা বিদ্যমান। আজকালকার যুগে এমন যৌথ পরিবার খুব কমই চোখে পড়ে। আচ্ছা জায়ান, মুস্তাফি তোমাদের বাসায় কি আছে আজকে? চারিদিকে এত ডেকোরেশন করা হচ্ছে, নিশ্চয়ই কোনো পার্টি থ্রো করছো, তাই না? জায়ান খানিকক্ষণ পদ্মর পানে তাকিয়ে থেকে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, তেমন কিছু নয় জেসি, চলো আম্মুর সাথে দেখা করবে। আচ্ছা চলো, আন্টি তো আমাকে দেখে চমকেই যাবেন। দুজন কথা বলতে বলতে দোতলা থেকে নিচে নেমে গেল। এদিকে যেন বাতাসের বেগে ছুটে এসে পদ্মর আখি পল্লবে পানি জমে গেল। অনিতা খেয়াল করে বলল, ভাবিমণি তুমি কাঁদছো? মেয়েটা ভাইয়ার জাস্ট ফ্রেন্ড, আর কিছু নয়। বলে জায়ানের এরকম খামখেয়ালি জবাবে কষ্ট পায় পদ্ম। আজকের এরকম একটা বিশেষ দিনকে জায়ান কিভাবে পারলো বলতে? তেমন কিছু নয়। আমার জুনিয়র পদ্ম কোথায়? বলতে বলতে পদ্মর বাবা তৈমুর রহমান রুমে ঢুকলো।
সাথে পদ্মদের বাড়ি থেকে আসা সকল মেহমান। সবকিছু ভুলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। তৈমুর রহমান মেয়ের মাথায় আলতো হাত রেখে বলল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু তুমি কেমন আছো? আম্মু কোথায়? আব্বু আম্মুকে সাথে আনুনি? মেয়ের বৌভাতের অনুষ্ঠানে মায়েরা আসে না রে মা। এইটা কোনো হাদিস শরীফে আছে আব্বু? আমায় বলো তো। এগুলো যুগ যুগ ধরে মানুষ মেনে আসছে, সবকিছু হাদিস মোতাবেক মানা হয় না। হাদিসে যদি নাইবা থাকে তাহলে তো এগুলো কুসংস্কার আব্বু। ঠিক, কিন্তু আমরা দুজনে তো আর এই কুসংস্কারগুলো তুলে নিতে পারবো না। শুধু কি বাপের সাথেই কথা বলবে পদ্ম? বাবাকে ছেড়ে মামির কাছে যায় পদ্ম। পদ্মকে তিনি জড়িয়ে নেন। তারপর পদ্মর বড় বোন জামিয়া বোনকে জড়িয়ে ধরে বলল, শ্বশুর বাড়ি এসে তো বাপের বাড়ির সবাইকে ভুলে বসে আছিস। এটা কি করে হয় আপু? আমি কি তোমাদের ভুলতে পারি বলো? কতবার কল করেছি, রিসিভ করার নামই নেই তোর। ইস সরি আপু, এই দেখো কান ধরছি, ফোন হাতে নেওয়ার একদম সময় পাইনি। দুদিন পর নিজের আপনজনের দেখে খুশিতে আত্মহারা পদ্ম সবার সাথে কুশল বিনিময় করে জান্নাত, এরশাদ হোসেন এসে এবং জান্নাতের জায়েরা সবাই মিলে মেহমানদের আপ্যায়ন করতে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। সবাই জায়ানকে খুঁজে। পদ্ম কি উত্তর দেবে ভেবে পায় না। তার মেয়ে বন্ধুর হাত ধরে কোথাও গেছে এটা তো আর বলা যায় না, তাই চুপ করে থাকে। জামিয়া পদ্মকে কিছুটা দূরত্বে টেনে নিয়ে যায় আর সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে, জায়ানের সাথে তোর সবকিছু মিটমাট হয়েছে তো? আমতামতা করতে থাকে পদ্ম। বোনকে সবটা জানানো ঠিক হবে কিনা ভেবে পায় না। তখনই জায়ান কোথা থেকে যেন এসে বলল, এই তো আমি। তারপর সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করে সবার সাথে কথায় একদম আসর জমিয়ে ফেলে। তখন অর্পিতা এসে জায়ান আর পদ্মর একসাথে ছবি তোলার জন্য তাগাদা দেয়। এই মুহূর্তটা তো আর দ্বিতীয়বার আসবে না, তাই একটা স্মৃতি রাখতে ছবি তুলতে চায় জায়ানের বড় বোন অর্পিতা। জায়ানের পাশে পদ্মকে ডাকা হলো। জেসি গিয়ে হাজির হয়। জায়ানের বাহু জড়িয়ে ধরে বলে, আপু আমরা রেডি। থমথমে মুখে দাঁড়িয়ে থাকে পদ্ম। জেসির সাথে জায়ানকে কিছুতেই মানতে পারছে না পদ্ম। মেয়েটা অতিরিক্ত বাড়াবাড়ি করছে বটে। ইতিমধ্যে সবার মাঝে গুনগুন কথাবার্তা শুরু হয়ে গেছে। যেখানে বরের পাশে বউয়ের ছবি তোলা হবে সেখানে এই মেয়েটা কি লাফালাফি কাণ্ড করে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জান্নাত জেসিকে ডেকে নিয়ে যায়। তারপর পদ্মর সাথে জায়ানের ছবি তোলা হয়। তবে পদ্মর অধরে হাসির কোনো রেশ নেই। অর্পিতা বহুবার বলো এবং কত শত হাসি ঠাট্টা করেও পদ্মর মুখে হাসি ফোটাতে পারেনি। আপু কেউ কি জানে হাসি না দিলে তাকে কতটা বাজে দেখতে লাগে? এই বলে জায়ান পদ্মর একদম কাছাকাছি গিয়ে মুখশ্রী পানে তাকিয়ে থাকে। সবাই দেখছে ভেবে পদ্ম লজ্জায় লাল টমেটো হয়ে যায়। তাদের মধ্যে মাত্র কিঞ্চিত দূরত্ব অবশিষ্ট আছে। মনে হচ্ছে জায়ান এই দূরত্বও গুছিয়ে ফেলবে। এর মধ্যে সিঙ্গেলবাসীরা চেঁচিয়ে বলল, ভাবি বনি হাসি দাও, পদ্ম হাসি দাও, জুনিয়র পদ্ম হাসি দাও, আমরা একটু তোমাদের থেকে শিখি, ভবিষ্যতে কাজে লাগবে। শেষের কথাটা শুনে পদ্ম হাসি ধরে রাখতে পারল না, মুচকি হাসি পার করে গেল। এর মধ্যে কিছু ছবি অর্পিতা তার ক্যামেরাতে বন্দি করে নিল। সবশেষে বরকনের খাবার খাওয়ার পালা। এখানেও পিছু ছাড়লো ন্যাকার সৃষ্টি জেসি। জায়ানের ডান পাশে পদ্ম আর বাম পাশে বসলো জেসি, সাথে অনিতা, জামিয়া, অর্পিতা, জায়ানের আরো কাজিন সহ। খাবার খাওয়ার এক পর্যায়ে অনিতা বলল, ভাইয়া ভাবিমণিকে খাইয়ে দাও। জায়ান বিরক্তি না করে খাবারের লোকমান নিল পদ্মকে খাওয়াবে বলে, কিন্তু পদ্ম দিকে এগিয়ে নেওয়ার আগে জেসি হাত টেনে নিয়ে নিজে খেয়ে নিল। পদ্ম এবার নিজেকে সামলাতে পারল না, রেগে গিয়ে বলল, অন্যের খাবার কেড়ে নিয়ে খাওয়া একটা অসভ্যতা যা আপনি ক্রস করে ফেলেছেন। জেসি নাকামো করে বলল, এই সামান্য কারণে মেয়েটা আমাকে অসভ্য বললো? জায়ান তুমি কিছু বলবে না? ওনার হয়ে আমি তোমাকে সরি বলছি জেসি, প্লিজ তুমি খাবারটা শেষ করো। আর পদ্ম, এই সামান্য কারণে এভাবে বলার কিছু হয়নি, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, হা করুন। পদ্মর আখি পলক দুটো পানির গতিতে আটকাতে পারল না। তারা অবাধ্য হয়ে গাল বেয়ে জড়ে পড়ল। খাবার ছেড়ে দৌড়ে রুমের দিকে চলে গেল পদ্ম। পদ্ম চলে যেতে অর্পিতা সহ সবাই বকাঝকা শুরু করলো জায়ানকে। শেষে জায়ানও না খেয়ে টেবিল ছাড়লো। এতে যেন জেসি পৈশাচিক আনন্দ পেল। ধীরে ধীরে মেহমানরা বিদায় নিতে শুরু করলো। তৈমুর রহমান তার বেয়াই এরশাদ হোসেনকে বলল, ভাই এইবার মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার অনুমতি দিলে খুব খুশি হব। ভাই এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না, ওরা অবশ্যই যাবে। তারপর জান্নাতকে ডেকে বলল, বিআই সাহেব তো বিদায় নিতে যাচ্ছেন, জায়ান পদ্মকে বলো তৈরি হতে। আমি এখনই ওদেরকে পাঠাচ্ছি। পদ্ম বোরকা পরে তৈরি হয়ে আসে। এসে সবাইকে বলে, বড় আব্বু বড় আম্মু, মেজু আব্বু মেজু আম্মু, সেজু আব্বু সেজু আব্বু, ছোট আব্বু ছোট আম্মু, তোমরা সবাই চলো আমাদের সাথে। ছোট ফুপি বড় ফুপি আপনারাও চলুন। খোরশেদা টিপ্পনি কেটে বলে, পোশাক আশাক পইরা অনেক কইতেইছ, চলো সবাই
আমাগো লগে কি মস্করা করতাছ? খোরশেদার এমন কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পদ্ম। গতকাল রাতের ঘটনা নিয়ে যে খোরশেদা রেগে এভাবে কথা বলছেন জান্নাত বেশ বুঝতে পারলো। তাই যারা পদ্মর সাথে যাবে তাদের তাগাদা দিয়ে গাড়িতে গিয়ে বসতে বলে তারপর পদ্মকে আর জায়ানকে নিয়ে যায় গাড়ির কাছে। জায়ান ক্ষীণ স্বরে বলল, আম্মু, জেসি আমাদের সাথে আসুক, অনিতা সহ সবাই যাচ্ছে। বেচারি একা একা মন খারাপ করবে। মেয়েটা এভাবে সবার সামনে সিনকেট করে, ওকে সাথে নেওয়ার কি ঠিক হবে? তুমি চিন্তা করো না আম্মু, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, তবে দেখিস কিন্তু। তুমি চিন্তা করো না আম্মু। আচ্ছা, সাবধানে যাস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতক্ষণ জায়ানের কথাগুলো শুনে শুনে ভিতরে ভিতরে রাগে ফুঁসছে পদ্ম। মনে মনে ঠিক করলো ন্যাকা ষষ্ঠীর একটা ব্যবস্থা করবে। তারপর শাশুড়ি মাকে সালাম জানিয়ে গাড়িতে উঠে পদ্ম। এবার দেখার পালা ন্যাকা ষষ্ঠী পদ্মর বাড়িতে গিয়ে কি করে। পরন্ত বিকেলে সূর্য মামা ধীরে ধীরে যখন অস্ত যাচ্ছে পশ্চিমে, ঠিক তার পূর্ব দিকে ধনাগাদা নদীর তীরে দাঁড়ালে প্রকৃতির দৃশ্যটা দেখার মতো হয়। প্রথমে থই থই করে বয়ে চলা নদীর পানি, তার সামনে বেড়িবাঁধ, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, আর এর উপরে সূর্য মামা। এছাড়াও নদী পার হয়ে এর দক্ষিণ অবস্থিত চৌধুরী সাহেবের ইটের ভাটা। শহর থেকে অনেকে গ্রামে বেড়াতে আসলে ঘুরতে যায় সেখানে। চারিদিকে ইট আর ইট, দৃশ্যটা অবশ্য দেখার মতো বটে। আর ওখানকার একটি ছোট্ট গ্রামের মেয়ে জুনিয়র পদ্ম। কুমিল্লা জানদের বাড়ি থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে আর এই দৃশ্য দেখার নয়, তাই পদ্মর কাজিনরা ঠিক করে আগামীকাল জায়ান এবং তার সাথে আসা মেহমানদের সবটা ঘুরিয়ে দেখাবে। পদ্মদের বাড়িতে পিঠা তৈরি থেকে শুরু করে রান্নাবান্নার ধুম পড়ে গেছে। বাড়ির ছোট জামাইকে আপ্যায়নে যেন ত্রুটি না হয় সেদিকে খুব সতর্ক অবলম্বন করে চলেছে ইলোরা। পদ্ম নিজের বাড়ি এসে ফুরফুরে মেজাজে আছে, আর জায়ানকে ঘিরে আছে তার সব শালক শালিকারা। পাশে বসে আছে জেসি। সবাই খুশ মেজাজে গল্পগুজব করতে ব্যস্ত। এর মধ্যে ইলোরা সকলের জন্য গরম গরম দুধখিলি পিঠা নিয়ে এসেছে। সকলে আনন্দের সহিত পিঠা খেতে শুরু করে। জায়ান অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে পদ্ম এই রুমে একবারও আসেনি, তাই সবাইকে বলল, আমি একটু আসছি। নাকা ষষ্ঠী জেসি বলল, পিঠা খেয়ে তারপরে যাও। চলে আসবো এক্ষুনি। পদ্ম বারান্দায় বসে বসে খুশি মনে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম তার খুব পছন্দের তালিকা একটা। খেতে খেতে বাইরে আকাশ দেখে চলেছে। বারান্দার সামনে হাসনাহেনা গাছের ফুলের সুবাসে সৌরভিত হয়েছে চারিদিক। এই মুহূর্তে পদ্ম পরিবেশটা খুব উপভোগ করছে। কোন আইসক্রিম খেতে খেতে শেষের একটুখানি বাকি আছে। পদ্ম হাঁ করে যেই না শেষাংশ মুখে ঢোকাবে, ঠিক তখন আচমকা কেউ এসে ছিনিয়ে নিয়ে যায়। এতে খুব বিরক্ত হয় পদ্ম। পাশে লক্ষ্য করতে দেখলো জায়ান শেষাংশটা খুব তৃপ্তি ভরে খাচ্ছে। পদ্ম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হলো এটা? আপনার কি ওই ন্যাকার ষষ্ঠীর থেকে অন্যের খাবার কেড়ে নেওয়ার ছোঁয়াচে লেগেছে? হ্যাঁ, জায়ান বুঝতে পারলো কার কথা বলছে পদ্ম, তাই এ প্রসঙ্গ বাদ দিয়ে বলল, আমার আইসক্রিম খুব পছন্দ। আপনি তো সেটা জানতেন, তাও কেন একা একা বসে আইসক্রিম খাচ্ছেন? চেয়ারে বসতে বসতে কথাটা বলল জায়ান। পদ্ম কি উত্তর দেবে ভেবে পায় না। আচমকা জায়ান পদ্মকে নিজের উড়োর উপর বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চক্ষু বিস্ফৃত হয় পদ্মর, যা দেখে জায়ানের অধরে হাসি রেখা ফুটে ওঠে। নিমগ্ন কণ্ঠস্বরে বলল, আপনাকে একদম বেবিদের মতো লাগছে। আমি তো বেবি। ম্যাচিওর বেবি। সাদা টি শার্টের সাথে বেগুনি রঙের প্লাজো পরেছে পদ্ম। বলা বাহুল্য পদ্ম মাসখানেক আগে 23 বছরে পদার্পণ করেছে, অথচ ওকে দেখে 16-17 বছরের কিশোরীর মতো মনে হয়। ফেসে দেখতে বাচ্চা বাচ্চা কিনা, যে কিনা প্রথম ভালো লাগা জায়ানের। পদ্ম ছোট ছোট চুলগুলো কপাল জুড়ে আছে, এতে করে পদ্ম সৌন্দর্য যেন দ্বিগুণ হয়েছে। জায়ান একধ্যানে মগ্ন হয়ে তার প্রিয়তমা স্ত্রীর রূপসুধা পান করে চলেছে। পদ্ম লজ্জায় মুখ লুকায় জায়ানের প্রশস্ত বুকে, এতে করে বিস্তর হাসে জায়ান। এভাবে নীরবে নিভৃতে বেশ কিছু সময় পার করে দুজনে। হঠাৎ কি যেন হলো, পদ্ম ঠান্ডা লেগে গেল। বেচারি কাশি দিতে দিতে নাজেহাল অবস্থা। জায়ান ব্যস্ত পায়ে পদ্মকে রুমে নিয়ে আসে। পদ্মকে গায়ে ওড়না বা চাদর জড়িয়ে নিতে বলে। দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। তারপর আবার 2 মিনিটের মধ্যে ফিরে এসে বলল, আপনি এখনো অবধি গায়ে কিছু জড়াননি কেন? এত ব্যস্ত হবেন না, এরকম শুকনো কাশির সাথে আমি অভ্যস্ত আছি। কাশি কম বেশি সবারই হয়, তাও আপনি আমার কথা শুনুন। পদ্ম আর বিরক্তি না করে কাবার্ড থেকে সাদার মধ্যে বেগুনি পাড়ের একটা চাদর গায়ে জড়িয়ে নিল। তখন জামি আসে চা নিয়ে। জায়ান বলল, নিন, চাটা খেয়ে নিন, দেখবেন কাশি দৌড়ে পালাবে। জামিয়া চা দিতে দিতে বলল, ব্যাপার কি বলতো, তুই কি আবার এই সময় আইসক্রিম খেয়েছিস নাকি? পদ্ম আমতামতা করতে থাকে। জায়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে সন্দেহ নিয়ে পদ্মর পানে তাকায়। পদ্ম বলছে না দেখে জায়ান বলল, হ্যাঁ আপু, উনি তো কিছুক্ষণ আগে আইসক্রিম খেলেন বারান্দায় বসে বসে। পরক্ষণে জামিয়া রেগে তাকায় পদ্মর দিকে, রাগ নিয়ে বলল, পদ্ম,
তোকে না আম্মু উল্টোপাল্টার সময় আইসক্রিম খেতে নিষেধ করেছে, তাও তুই লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে গেলি, আবার কাশিও বাধায় ফেললি। আপু আর হবে না, আপুকে বলো না প্লিজ। এই নিয়ে কতবার বলছিস আর হবে না, হিসেব আছে? পদ্ম হাতের কড়া গুনে বলল, এই তো 10 থেকে 15 বার হবে হয়তো। মারবো এক চর, ফাজিল কোথাকার। জায়ান সাথে তাল মিলিয়ে বলল, আপু মেরেই দিন, আমি আছি আপনার পক্ষে, হা হা হা। আচ্ছা আপু, ওনার কি ঠান্ডার প্রকোপ আছে? হ্যাঁ, তাই ওর অসময়ে ঠান্ডা জাতীয় কিছু খাওয়া নিষেধ। একবার টনসিল ফুলে যা অবস্থা হয়েছিল, বেশি বাড়াবাড়ি কিছু হয়নি আল্লাহ পাকের রহমতে, না হয়তো অপারেশন করতে হতো। জামিয়া চলে যায় রুম থেকে। জামিয়া যেতে জায়ান বলল, আপনি সেই জন্যই তখন চুপি চুপি আইসক্রিম খাচ্ছিলেন? যাই হোক, শাস্তির খাতে আরও একটা যোগ হলো। মানে? আজ থেকে আপনি আর আইসক্রিম খাচ্ছেন না। পদ্ম কনফিডেন্ট নিয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রাতে খাবার খাওয়া শেষে যার যার রুমে চলে যায় সবাই। পদ্ম বসে বসে ফেসবুকে অনলাইন শপিং এ শাড়ি অর্নামেন্টস দেখছে। জায়ান পদ্মর পাশে বসে বলল, কি করছেন? তেমন কিছু না। পদ্মর কথা শেষ না হতেই দরজায় কড়া খাত শুরু হলো। জায়ান বলল, দেখুন তো কে এসেছে। পারতাম না। পারবেন পারবেন। পারবো না মানে পারবো না। আপনি সেই আগের মতোই রয়ে গেছেন ঘুমবাবু। বলতে বলতে উঠে যায় জায়ান। পদ্ম যে খুব অলস প্রকৃতির তা পদ্ম নিজেই বলতো জায়ানকে। তখন জায়ান বলতো, আমাদের যদি বিয়ে হয় তাহলে আপনার সব আলসেমি ভেঙে দিব আমি। জায়ান দরজা খুলে দেখে জেসি দাঁড়িয়ে আছে। জায়ান পদ্ম দিকে তাকিয়ে মনে মনে দুষ্টু বুদ্ধি করে। বিস্তর হেসে বলল, আরে জেসি, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। পদ্ম ফোন থেকে মনোযোগ সরিয়ে তাদের পানে তাকায়। জায়ানের জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না কে এসেছে। জেসি বলল, জায়ান মুস্তাফি, তুমি তো এত তাড়াতাড়ি ঘুমাও না, রাইট? ছোটবেলা থেকে জায়ানের রাতে ঘুম আসে না। শেষ রাতে গিয়ে ঘুমায়, নয়তো ফজর নামাজ পড়ে তারপর ঘুমায়। জেসি আবার বলল, খুব বোরিং লাগছে, চলো আমরা ছাদে যাই। জায়ান যেন এরকম কিছুই ভাবছিল, তাই জেসির কথায় বলল, আচ্ছা চলো দুজনে মিলে রাতের আকাশ দেখবো আর চকলেট খাবো। ওয়াও, চকলেট! কিন্তু এই মুহূর্তে কোথায় পাবে? জায়ান রুমে সে পদ্ম টেবিল থেকে চকলেট বক্সটা নিয়ে জেসিকে নিয়ে এগিয়ে যায় ছাদে। পদ্মা তখন নীরব দর্শকের মতো সবটা অবলোকন করলেও এখন রাগে ফুঁসছে। ফুঁসতে ফুঁসতে সারা রুম জুড়ে পায়চারি করতে থাকে। তারপর রুম থেকে বেরিয়ে কাজিনদের রুমে গিয়ে দরজায় টোকা দেয়। ফারিহা ঘুম ঘুম চোখে দরজা খুলে পদ্মকে দেখে বলল, আপু তুমি, কিছু লাগবে? পদ্ম বলল, তোমরা সবাই ঘুমিয়ে আছো আর এদিকে আমি একটু শান্তিতে থাকতেও পারছি না। উফ। ফারিহা দুশ্চিন্তা নিয়ে বলল, কি হয়েছে আপু? বলছি আগে ভিতরে চলো। তারপর রেশমা, সুমাইয়া, শিমু, কলি সবাইকে ডেকে তুলে ঘুম থেকে। সবগুলো ঘুমে বিভোর হয়ে আছে। তাই পদ্ম বলল সবাইকে ফুচকা ট্রিট দিবে। এরকম ট্রিটের কথা শুনে সবগুলোর ঘুম দৌড়ে পালায়। তারপর সবাইকে নিয়ে প্ল্যান করে জেসিকে উচিত শিক্ষা দিবে। এদিকে জেসি বকবক করেই যাচ্ছে। জায়ানের খুব বিরক্ত লাগছে, কিন্তু তাও সহ্য করে যাচ্ছে পদ্মকে রাগাবে বলে এবং ঘুমাতে দেবে না বলে। জায়ান ছাদে না আসলে পদ্ম এতক্ষণে ঠিক ঘুমিয়ে পড়তো। জায়ান নিশ্চিত এখন পদ্ম ঘুমাচ্ছে না, বসে বসে রাগে ফুঁসছে। জেসির বকবক আর ভালো লাগছে না বলে ফোন বের করে গ্যালারির ছবি দেখতে থাকে জায়ান। দেখতে দেখতে পদ্মর একটা ছবি সামনে আসে। প্রায় 3 বছর আগের ছবিটা, যেখানে পদ্ম বৈঠা হাতে নৌকা চালাতে ব্যস্ত। ছবিটা ঝুম করে পদ্মর মায়া জড়ানো ছোট ছোট চোখ দুটো দেখছে জায়ান। তখন পাশ থেকে কেউ বলল, এখনো মেয়েটাকে আগের মতো ভালোবাসেন? আকস্মিক পদ্মর কথা শুনে বরকে যায় জায়ান। ফোনটা লক করে ট্রাউজার পকেটে রেখে দেয়। আশেপাশে তাকিয়ে বলল, আপনি এখানে? জেসি কোথায়? ওখানটা পাঠিয়ে দিয়েছে নাকা ষষ্ঠীকে। জায়ান চমকে বলল, কি বললেন? পদ্ম ফিসেল গলায় বলল, কই কিছু না। আচ্ছা আপনার মনে আছে আপনি একদিন বলেছিলেন আমাকে ঠিক এইভাবে পাশে নিয়ে রাতে আকাশ দেখবেন? আর বাসাটা হবে পুরান ঢাকার মধ্যে। পুরান ঢাকায় একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়ে সেখানে আমাদের একটা ছোট্ট টোলাটুলির সংসার হবে। আমাদের মাঝে খুনসুটি হবে, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু রাগ হবে না। আপনার তো রাত জেগে থাকার অভ্যাস, তো আপনি জেগে থাকবেন আর আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু আপনি দুষ্টুমি করে আমার ঘুম ভেঙে দিবেন, কিছুতেই আমাকে ঘুমাতে দিবেন না। তারপর কাঁচা ঘুম ভাঙিয়ে পাজা কোলে করে বারান্দায় নয়তো ছাদে নিয়ে যাবেন রাতের নির্মল আকাশ অবলোকন করতে। আমি তখন ঘুমে বিভোর হয়ে পড়লে আপনি তখন মাদুর বিছিয়ে বসে আপনার কোলে আমার মাথা রেখে হাত বুলিয়ে দিবেন। আবার কখনো সখনো আমারও ঘুম আসবে না, তখন আপনার প্রশস্ত বুকে মুখ গুছিয়ে আঁকিবুকি করব। তারপর তাহাজ্জুদ নামাজ পড়ব একসাথে। তাহাজ্জুদ নামাজ পড়ে জানামাজে একে অপরের কাঁধে মাথা রেখে তসবিহ পড়ব আর ফজরের আজানের অপেক্ষা করব।
তারপর যখন আজান হবে তখনই আপনি মসজিদে যাবেন নামাজ পড়তে, আর আমি ঘরে পড়ব। আপনি নামাজ পড়ে আসার পর কোরআন তিলাওয়াত করি ঘুমাবো, আর উঠবো বেলা 12টায়। জায়ান মনোযোগ দিয়ে পদ্মর কথা শুনে চলেছে। পায়ের জুতোগুলো একপাশে রেখে দিয়েছে গরমের কারণে। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ছাদের ফ্লোরে আঁকিবুকি করছে। তখন পদ্ম নিজের বৃদ্ধাঙ্গুল জায়ানের আঙ্গুলের উপর রাখে। জায়ানের পা দুটো থেমে যায়, ফিরে তাকায় পদ্মর দিকে, ছোট করে বলে, আমাকে এতটা যন্ত্রণা না দিলেও পারতেন ঘুমবাবু। সেদিন আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করলে কি জবাব দিতাম আব্বুকে আম্মুকে? তাদের মনে কষ্ট দিয়ে আপনার সাথে সংসার করতাম, সুখী হতে পারতাম কখনো? আর আজ দেখুন তারা কতটা খুশি। চারিদিকে অন্ধকারে ডুবে আছে। জেসি কাপা কাপা পায়ে একবার এদিকে আরেকবার ওদিকে ছুটাছুটি করে চলেছে। মাঝে মাঝে জায়ান বলে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে কিসব প্রাণী ডাকছে, পাখির কিচিরমিচির শব্দও আসছে। ভয়ে জড়সড় হয়ে মাটিতে বসে পড়ে জেসি, দুহাতে মুখ চেপে ধরে আল্লাহ আল্লাহ বলে চলেছে। ফ্ল্যাশব্যাক। পদ্ম ঠিক করা গোয়েন্দা বাহিনী ছাদে এসে জায়ান এবং জেসিকে দেখে নেয় কে কোন অবস্থায় আছে। তারপর পরিকল্পনা করে সুযোগ বুঝে স্প্রে করা রুমাল জেসির মুখে ধরতেই মিনিটের জন্য জ্ঞান হারিয়ে পড়ে জেসি। জায়ান তার ঘুমবাবুকে দেখতে এতটাই মগ্ন ছিল যে এত কাণ্ড করে ফেললো পদ্মর গোয়েন্দা বাহিনী যা ঘুণাক্ষরে টের পেল না। জেসিকে নিচে নিয়ে যেতেই পদ্ম কান মলে দেয় জ্ঞান হারা জেসি। তারপর বাড়ির পাশে বড় বাড়িতে রেখে আসতে বল, যেখানে চারিদিকে গাছপালায় ছেয়ে আছে, মানুষের কোনো গতগম্ব নেই। গাছের ছায়ার কারণে জ্যোৎস্নার আলো প্রবেশ করতে অক্ষম। চারিদিকে নির্জন হয়ে আছে। দিনের বেলা হলে অন্য কথা, কেউ কেউ ওখানে গাছের পাতা কুড়িয়ে নিতে যায় মাটির চুলায় রান্না করার জন্য, আবার কেউ কেউ শখের বসে ফটোশুট করতেও যায়। তবে রাতের বেলা কেউ যাওয়ার সাহস করে না ভুলেও, কারণ এই জায়গাটা নিয়ে অনেক ভুতুরে কাহিনী রয়েছে। ওখানে একটা 2-3 রুমের দালান বাড়ি আছে। অনেকের ধারণা ওই বাড়িটা সাপেদের বাড়ি, যেখানে নাগনাগিন আছে। যদিও বাস্তবে নাগনাগিন বলতে কিচ্ছু নেই, সবই মানুষের মন গড়া গল্প। জেসিকে রেখে আসার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। এ কোন জগতে এসে পড়েছে জেসি কিছুই বুঝতে পারে না। এদিক ওদিক হেঁটে কয়েকবার গাছের সাথে লেগে ব্যথাও পেয়েছে। এদিকে জায়ান জেসির কথা ভুলে বসে আছে। অবশ্য জায়ান হয়তো ভাবছে জেসি নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শিমু কতবার এসে দরজায় করাঘাত করছে, কিন্তু পদ্ম আর জায়ানের ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। সারা রাত জেগে থেকে ফজর নামাজ পড়ে ঘুমিয়েছে কিনা। এদিকে জেসি চিৎকার করে বাড়ি একাকার করে চলেছে। জেসির চিৎকার শুনে বাড়ির সবাই হাজির। তৈমুর রহমান আর ইলোরা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। জেসি কিছু না বলে কেঁদেই যাচ্ছে। রেশমা, সুমাইয়া, শিমু, কলি একে অপরের দিকে আর চোখে দেখছে। তখন রেশমা ফিসফিস করে বলল, আমরা আবার ধরা পড়ে যাব না তো? সুমাইয়া ধমকে উঠে বলল, ভিতর ডিম কোথাকার, তুই এরকম মুখ করে রাখলে তো ধরা পড়বই, তুই বরং এদিক থেকে যা। রেশমা খুব ভীতু মেয়ে, তাই এরকম ভয় পাচ্ছে। সবাই ব্যাপারটা জানতে পারলে মা তাকে বাড়ি ছাড়া করবে। মনে মনে এসব আবল তাবল ভেবে কাঁপাকাঁপি অবস্থা। সুমাইয়া সাহস জুগিয়ে বলল, আপু, আপনি বাচ্চাদের মতন এমন কান্না করছেন কেন? কি হয়েছে বলেন? ও আচ্ছা, আপনি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন, তাই না? আসলে এরকম হয়, আমিও তো সেদিন রাতে কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছি, কি বলবো আপনাকে। সাথে শিমু তাল মিলিয়ে বলল, আচ্ছা আপু, আপনি কি কোনো ভয়ঙ্কর জঙ্গলে দুঃস্বপ্ন দেখছেন? রেশমা ভয়ে চুপসে যায়, চোখগুলো বড় বড় করে তাকায় আর মনে মনে বলে, এই শিমুর বাচ্চা শিমু তো নিজেই আমাদের ফাঁসিয়ে দিবে। পেতনিটা জঙ্গলের কথা কেন বলছে? এদিকে শিমুর কথা শুনে জেসি ভয়ে আরো জড়সড় হয়ে বসে। তার সাথে চিৎকারের গতি বেড়ে যায়। শেষমেশ কোলেও মুখ খুলল। আচ্ছা আপু, এরকম দেখছো না তো? জঙ্গলের চারিদিকে অন্ধকারে ডুবে আছে, কাছের মানুষকে ডাকছো কিন্তু শুনছে না। পায়ের নিচে শুকনো পাতা কড়মড় করে শব্দ করে উঠছে। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, সাথে পাখির হই হুল্লোড়। জেসি কান্না থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে যে আমার সাথে ঠিক এগুলোই হয়েছে? তৈমুর আর ইলোরা কিছুই বুঝতে পারছে না মেয়েগুলো এসবে কি বলে চলেছে। তবে ইলোরার একটু সন্দেহ হচ্ছে, কারণ মেয়েগুলো যে কি হারে দুষ্ট হয়েছে তা বেশ ভালোভাবে জানা আছে। তাই ইলোরা বলল, তোদের মতলব কি বলতো? মেয়েটাকে কি সব আজে বাজে কথা বলে ভয় দেখাচ্ছিস? শিমু মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে মামি, আমি তো আমার স্বপ্নের কথা ঢঙ্গি আপুকে বলছি। তখন জেসি রেগে গিয়ে বলল, হোয়াট, হু ইজ শি? ইলোরা রেগে বলল, মারবো এক চর ফাজিল কোথাকার, সবগুলো বদের হাড্ডি। মা, তুমি কিছু মনে করো না, আমি নাস্তা তৈরি করছি, খেতে এসো। তারপর ইলোরা আর তৈমুর বেরিয়ে যায় রুম থেকে। শিমু তখন বলে, চলো আমরা যাই, এখানে থেকে ন্যাকামো দেখার চেয়ে গ্রাম খেলা ঢের ভালো। তারপর রেশমা যেতে যেতে বলে,
অন্যের বরকে নিয়ে টানাটানি করলে শুধু বাংলাদেশেরই জঙ্গল নয়, আফ্রিকার জঙ্গলে ওগিয়ে পড়তে হবে। এই বলে হাসতে হাসতে দ্রুত পায়ে সবগুলো বেরিয়ে যায়। জেসি তখন বুঝতে পারে সত্যি সত্যি তার সাথে রাতে ওই ভয়ানক কাণ্ড ঘটেছিল। সকালবেলা নিজেকে রুমে শুয়ে থাকতে দেখে তার উপর শিমুর স্বপ্নের কথা শুনে কনফিউশনে পড়ে যায় জেসি। কিন্তু এখন জেসি নিশ্চিত যে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সত্য ছিল। রাতের বেলা জেসি যখন ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে, তখন রেশমা, শিমু, সুমায়া, কলি চারজন মিলে খুব কষ্ট করে জেসির নিথর দেহটা ভয়ে নিয়ে এসেছে, তারপর সুন্দর করে খাটে শুয়ে দিয়েছে। পাতলা গরনের দেহ হয় কষ্টটা একটু কম হয়েছে তাদের। খাবার টেবিলে বসে আছে সবাই নাস্তা করবে বলে। তখন জায়ান আর পদ্ম আসে। জেসি দৌড়ে গিয়ে জায়ানকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় বরকে যায় জায়ান। বড়দের থেকে শুরু করে ছোটরা পর্যন্ত হতবাক হয়ে তাকিয়ে আছে। জেসির এহেন কাণ্ডে পদ্ম রেগে মেগে আগুন, তাই দাঁড়িয়ে না থেকে জেসিকে হ্যাচকা টানে ছাড়িয়ে নেয়। ফলস্বরূপ জেসি ছিটকে দূরে সরে যায়। তৈমুর খাবার টেবিল ছেড়ে উঠে বাহিরের দিকে যায়। জায়ান যেন এরকম কিছুই চেয়েছিল। দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা জেসির সম্মুখে দাঁড়িয়ে দারাজ গলায় জায়ান বলল, তোমার কোনো কমন সেন্স নেই? এভাবে বড়দের সামনে সিন ক্রিয়েট করা ঠিক হয়েছে তোমার? তোমাকে বুঝতে হবে তুমি কোনো বাচ্চা মেয়ে নাও জেসি, পরিস্থিতি বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, এটা আমার শ্বশুর বাড়ি। কোনো বাবা মা তার মেয়ে জামাইয়ের সাথে অন্য মেয়েকে ভালো চোখে দেখবেন না, ইনফ্যাক্ট দেখা উচিত নয়। ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে যেন আমাকে না পড়তে হয়। জেসি ভীতু গলায় বলল, জায়ান, তুমি জানো না গতকাল রাতে আমার সাথে কি কি হয়েছে? জায়ান রাগ নিয়ে বলল, শুনি কি হয়েছে তোমার সাথে? জায়ান, আমাকে জঙ্গলের মধ্যে ফেলে আসা হয়েছে। শুধু তাই নয়। পদ্ম মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি কি এখন জঙ্গল থেকে বের হয়ে আসলে নাকি? কি হলো বলো? জেসি মাথা নাড়িয়ে না বুঝায়। পরক্ষণে আবার বলে, জায়ান, আমার সাথে এরকমটাই হয়েছে, কিন্তু সকালবেলা নিজেকে রুমে দেখে আমিও খুব অবাক হয়েছি। জেসি, তোমার মন গড়া গল্প শেষ হলে খেতে আসো প্লিজ, সবাই অপেক্ষা করছে। জায়ান সবাইকে খেতে বলে, নিজেও খেতে বসে। পদ্ম নিচু গলায় জেসিকে বলল, আমার বরের দিকে কুনজর দিলে এর চেয়েও বড় কিছু হবে তোমার সাথে, তাই ভালোই ভালোই বলছি, বন্ধু বন্ধুর মতো থাকো। জেসি রাগে ফুঁসছে। তখন পদ্ম জেসির হাত ধরে নিয়ে বসায় খাবার খাওয়ার জন্য। সবাই খাচ্ছে, কিন্তু জেসি খাচ্ছে না বলে অনিতা বলল, আপু, খাও না কেন? খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালের নাস্তা হিসেবে ভুনা খিচুড়ি, গরুর গোস্ত আর ডিম ভুনা তৈরি করা হয়েছে। সবাই খুব তৃপ্তি ভরে খাচ্ছে। জায়ান রাগ করবে বলে জেসি খাওয়া শুরু করলো। জেসির সাথে জায়ানের দেখাটা আকস্মিক একদিন হয়। বেখেয়ালিভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল জায়ান। আচমকা কোথা থেকে যেন এক বাইক এসে অ্যাক্সিডেন্ট করে জায়ানকে। ফলস্বরূপ ছিটকে রাস্তার মাঝ বরাবর পড়ে জায়ান। এর সাথে সাথেই অন্য একটা মালামালের ট্রাক চলে আসে। সেদিন জেসি না থাকলে ট্রাকটা পিষেই ফেলতো জায়ানকে। আল্লাহ তাআলার রহমত ছিল বলে সেদিন জেসি মুশকিল আসান হয়ে আসে জায়ানের জীবনে। কাউকে রাস্তার মাঝপথে পড়ে থাকতে দেখে জেসি প্রাইভেট কার থেকে দৌড়ে যায় রাস্তার মাঝে। এক প্রকার টেনে হিঁচড়ে রাস্তার বাম পাশে জায়ানকে টেনে আনে জেসি। তারপর জেসির গাড়ির ড্রাইভার দৌড়ে আসে। জেসি ড্রাইভারকে বলে, চাচা, দ্রুত লোকটাকে গাড়িতে তুলে দিন, হসপিটালে নিতে হবে, প্রচুর ব্লিডিং হয়েছে, বেশি সময় নিলে বাঁচা মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু মামুনি, এরকম অচেনা অজানা একটা ছেলেকে গাড়িতে করে নেওয়া কি ঠিক হবে? আমি একবার স্যারকে কল করে জিজ্ঞেস করে নিই। জেসি তখন খুব রেগে যায়। রেগে গিয়ে উল্টোপাল্টা বলে দেয় ড্রাইভার রামিমকে। কথাগুলো ছিল এরকম, ড্রাইভারের মতো থাকো, একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি আছো তোমার স্যারের পারমিশন নিয়ে। আমি বলছি, এইটুকুই কি যথেষ্ট নয়? এরকম হলে আব্বুকে বলে তোমাকে বিদায় করে দেব। আজকে শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিচ্ছি। জেসি রেগে গেলে খুব ভয়ানক কিছু করে বসে। রামিম খুব ভালোভাবে জানে, তাই আর কথা না বাড়িয়ে আহত ছেলেটিকে গাড়িতে তুলে দেয়। তারপর হসপিটালের দিকে রওনা হয়। তারপর কাছাকাছি ঢাকা হসপিটাল থাকায় ঢাকা হসপিটালে নিয়ে যায় জায়ানকে। জায়ানকে দেখে ডাক্তার জানান, প্রচুর ব্লিডিং হয়েছে, যার কারণে ব্লাড লাগবে। জেসি তখন জিজ্ঞাসা করলো, ডক্টর, ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। ডক্টর, আমারও পজিটিভ, আমার থেকে নিয়ে নিন। আসুন, কিছু টেস্ট করতে হবে। জি চলুন। ড্রাইভার রামিম সেখানেই দাঁড়িয়েছিল। জেসি ব্লাড দিবে বলে তৎক্ষণাৎ তার স্যারকে কল করে জানে যে জেসি অচেনা একটা ছেলেকে নিজের ব্লাড দিচ্ছে। এদিকে জেসির কিছু টেস্টের পরে ডাক্তার জানান ব্লাড দেওয়া রিস্ক হয়ে যাবে জেসির জন্য। জেসি এর তোয়াক্কা না করে বলল, আমি এই রিস্কটা নিব ডক্টর, আপনি ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। এক পেশেন্টকে বাঁচাতে আরেক পেশেন্টকে মারতে পারি না আমরা। আপনি বুঝতে পারছেন না, অন্য কাউকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ব্লাড নেই আপনার শরীরে। আমি স্ব ইচ্ছায় দিতে চাইছি, তাই আপনি নেবেন ব্যাস।
ডাক্তার এক হাতের ভাঁজে অন্য হাত রেখে বলল, আপনি কি আমাকে কোনোভাবে হুমকি দিচ্ছেন? না, আপনার আচরণে তাই প্রকাশ পাচ্ছে। এরকম কোনো মনোভাব পোষণ করে থাকলে আপনি আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাবেন। তারপর ডাক্তার আয়েশভঙ্গিতে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। জেসি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি জানেন আমি কে? আমার একটা কলে আপনি এই ঘুম ছাড়তে বাধ্য। ডাক্তার খানিক হেসে বলল, আপনি নিজেই তো জানেন না আপনি কি, লোকে কিভাবে জানবে? জেসি ডাক্তার টেবিল থেকে বুকমার্কটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আপনি একজন ডক্টর হয়ে মশকরা করছেন আমার সাথে? ডাক্তার জিসান আজকে অতিরিক্ত পরিমাণে ক্লান্ত আছে, যার দরুন চেয়ারে মাথা হেলান দিয়ে রেখেছে। জেসির কথাগুলো যেন আরো মাথা ধরিয়ে দিচ্ছে, তাই বলল, আচ্ছা চলুন। যেতে যেতে জিসান জিজ্ঞাসা করলো, পেশেন্ট কি হয় আপনার? জেসি সহজভাবে উত্তর দেয়। কিছুই না। এতে করে খুব চমকায় জিসান। অচেনা একটা ছেলেকে ব্লাড দিতে এত পাগলামি করে কেউ? পাগলি মেয়ে একটা। ঘণ্টাখানেক পর ব্লাড দিয়ে নেতিয়ে পড়ে জেসি। ডাক্তার তো আগেই বলেছিল। জিসান জেসিকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর নার্সকে বলে জ্ঞান ফিরলে তাকে যেন খবর দেওয়া হয়। এর কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ছুটে আসে রফিক। মেয়ের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে চেয়ারে বসে পড়ে। তারপর অ্যাক্সিডেন্ট হওয়া ছেলেটাকে দেখতে যায়। নার্স পাশের রুম দেখিয়ে দেয়। রফিক দরজায় সাদা পর্দা ভেদ করে ভিতরে ঢুকে গিয়ে যাকে দেখতে পায় পিলে চমকে ওঠে। 2 মাস হলো পদ্মজায়নের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, নিজেকে এই নিদারুণ কষ্ট থেকে রেহাই দিতে। টিউশন করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে জায়ান, আর তাই 2টো টিউশনই। তার মধ্যে একটা হলো জেসির ছোট বোন জারা। এই 1.5 মাসের কখনো জায়ানের সাথে দেখা হয়নি জেসির, তাই তারা অপরিচিত। রফিক ড্রাইভার রামিমকে দিয়ে খবর পাঠায় জায়ানদের বাসায়, তারপর মেয়ের কাছে এসে বসে। এর মধ্যে জেসির জ্ঞান ফিরে আসে। তখন বাবা থেকে জানতে পারে জায়ান জারার টিচার। জেসিকে একদিন পর রিলিজ করে দেয় ডাক্তার, কিন্তু জায়ানকে 13 দিন কাটাতে হয় হসপিটালে। মাথা ফেটে গেছে অনেকটা, যার ফলে 9টা সেলাই দিতে হয়েছে। পায়ে কিছু ইনজুরি হয়েছে। জেসি নিজের জীবন বিপন্ন রেখে ব্লাড দিয়েছে জেনে জান্নাত আর এরশাদ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। জেসি তখন বলে, আন্টি আঙ্কেল এভাবে বলবেন না প্লিজ, মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। তাছাড়া ওনার কিছু হয়ে গেলে আমার বোনকে কে পড়াতো বলেন তো? শেষের কথাটা হেসে বলল জেসি। জান্নাত চোখের পানি ছেড়ে দেয়। জেসি সান্ত্বনা দিয়ে বলল, আন্টি আপনার ছেলে এখন বিপদমুক্ত, আপনি প্লিজ এইভাবে কাঁদবেন না। তারপর চোখের পানি মুছে দেয়। জান্নাত চুমু এঁকে দেয় জেসির কপালে। এতে জেসিও কেঁদে দেয়, মায়ের কথা মনে পড়ে যায় তাই। এরপর থেকে 2 পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। জায়ান আর জেসির মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। জেসির সাথে হাসি ঠাট্টা করে নিজেকে ডিপ্রেশন অনেকটা দূর করে। বর্তমান সবাই নদীর তীরে হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে আসে। তখন পদ্ম বলল, চলো সবাই নৌকা ভ্রমণ করি। পদ্ম নৌকা ভ্রমণ খুব পছন্দ, তাই সবাই নৌকায় চড়ে বসে। পদ্ম নৌকার মাথায় বসতে পছন্দ করে, তাই দৌড়ে গিয়ে জেসির আগে বসতে যায়। ফলস্বরূপ নৌকা নদীর মাঝখানে চলে যায়। এদিকে জেসি পা সামনে রেখে দেয়, যার ফলে পদ্ম নিজেকে সামলাতে না পেরে নৌকা থেকে পড়ে যায়। জায়ান দিকপাশ না ভেবে নৌকা থেকে লাফ দেয়। 2 মিনিটের মাথায় পদ্ম উঠে আসলেও জায়ানের কোনো হদিশ নেই। পদ্ম উঠে জানতে পারলো জায়ানের কথা। এই কয়েক মিনিটের মধ্যে কি হয়ে গেল, বাকিরা সবাই তাজ্জব বনে গেল। পদ্ম হামা করে কাঁদতে কাঁদতে বলল, কাকা ওনাকে খুঁজে বের করুন, উনি সাঁতার জানেন না। মাঝি ইব্রাহিম দ্রুত পানিতে নেমে খুঁজতে থাকে। এদিকে পদ্মও খুঁজে বেড়াচ্ছে। জেসি ধপ করে নৌকায় বসে পড়ল। অনিতা, জামিয়া, অর্পিতা চিৎকার করে কাঁদতে শুরু করে। পাশে একটা ছোট বাজার আছে। এরকম চিৎকার চেঁচামেচি শুনে মানুষজন দৌড়ে চলে আসে। তারপর 5-6 জন যুবক ছেলে পানিতে নেমে খুঁজতে থাকে। ইব্রাহিমকে পানির নিচ থেকে হাত নাড়াতে দেখে সবাই ওখানে গিয়ে ডুব দেয়। ডুব দিয়ে অবশেষে আল্লাহ তাআলার রহমতে খুঁজে পেতে সক্ষম হয় জায়ানকে। তারপর সবাই মিলে ধরে নিয়ে তীরে এনে বালুতে শুইয়ে দেয়। পাশের বালুর গদি রয়েছে, যার কারণে নদীর তীর থেকে শুরু করে নদীর অনেকটা স্থান জুড়ে বালুতে ভরে আছে। পদ্ম ওড়নাটা শরীরে ভালো করে জড়িয়ে নেয়। তারপর পানি থেকে উঠে এসে জায়ানকে ডাকতে থাকে। পাশে সবাই ডাকছে, কিন্তু জায়ানের কোনো সারা শব্দ নেই। জামিয়া পড়ল, পানি থেকে তোলার পর উপর করে দেখতে হয় শ্বাস প্রশ্বাস আছে কিনা। রেশমা বলল, নাম ধরে ডাক দিয়েও দেখা যেতে পারে তিনি সাড়া দেন কিনা। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়ার কষ্টকর হয়, তাহলে খেয়াল করতে হবে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদামাটি থাকলে তা বের করে দিতে হবে। তারপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে বুক ভরে শ্বাস নিতে হবে
এবং ডুবন্ত ব্যক্তির মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁক না থাকে। অনিতা কাঁদতে কাঁদতে বলল, ভাবিমণি, তুমি নাকে হাত দিয়ে চেপে ধরে ভাইয়ার মুখে মুখ লাগাও। এই অবস্থায় জোরে শ্বাস নিয়ে ভাইয়ার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ভাইয়ার পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে বোঝা যাবে যে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ভাইয়ার নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালাতে হবে। সুমন প্রথমে বুকে চাপ দেয় স্পন্দন আছে কিনা দেখার জন্য, কারণ কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে কিংবা গলার উঁচু অংশ তথা অ্যাডামসের অ্যাপেলের একপাশে হাত দিয়ে দেখতে হয় যে নাভির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে বুকে চাপ দিতে হয়। বুকের বাম পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হয় যেন বুক বেশ খানিকটা দেবে যায়। পদ্ম জায়ানের মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস দিতে থাকে। তারপর দেখা গেল জায়ান শ্বাস নিচ্ছে, যা দেখে পদ্ম জায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু জায়ানের অবস্থা ভালো নয় তেমন, তাই প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কিছুক্ষণ আগে জায়ানকে হসপিটাল থেকে আনা হয়েছে। ইলারা তাড়াতাড়ি করে গাভী দুধ গরম করে নিয়ে আসে জামাইয়ের জন্য। পদ্মকে বলে সবটা যেন খাইয়ে দেয় জায়ানকে। পদ্ম বলে, ঠিক আছে, খাওয়াবো আম্মু। ইলারা চলে যেতেই নাক মুখ কুচকে জায়ান বলল, আমি দুধ খাবো না, আপনি খেয়ে নিন। পদ্ম রাগী মুখশ্রী করে বলল, অসুস্থ আমি না আপনি? হ্যাঁ, খেয়ে নিন বলছি। কে বলেছিল তখন বাদবুড়ি করে পানিতে ঝাঁপ দিতে? আপনি তো জানতেন আমি সাঁতার জানি, তাহলে কেন ঝাঁপ দিতে গেলেন যেখানে আপনিই সাঁতার জানেন না? আপনাকে পড়ে যেতে থেকে হিতাহিত জ্ঞান ছিল না। ভালোবাসি আপনাকে, কেন বোঝেন না? আপনাকে দ্বিতীয়বার হারাতে পারবো না, হয়তো এবার আর বাঁচবো না আমি। পদ্ম জায়ানের মুখ চেপে ধরে বলল, একদম অলক্ষণে কথা বলবেন না, হারাতে দিব না আপনাকে। জায়ান বালিশে হেলান দিয়ে বসে আছে। পদ্ম আর কিছু না বলে চুপটি করে জায়ানের প্রশস্ত বুকে মুখ গুজে রাখে। জায়ান তৃপ্তির হাসি হাসে, তারপর আলতো করে চুমু দেয় পদ্মর কপালে। এতে আরো শক্ত করে জায়ানকে জড়িয়ে ধরে পদ্ম। তারপর কি মনে করে উঠে বসে। জায়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। পদ্ম বলল, আমাকে ভুলি দুধ না খাওয়ার ধান্দা, তাই না? ফাজিল ছেলে কোথাকার। এতে করে বিস্তর হাসে জায়ান ইনোসেন্ট ভাব করে বলল, প্লিজ এটা খাবো না, দুধ খেতে ভালো লাগে না। আমার হয়ে আপনি খেয়ে নিন। না, আপনাকে খেতেই হবে। পদ্ম দুধের গ্লাস হাতে নিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে, তাই বলল, আপনি বসুন, আমি এক্ষুনি গরম করে আনছি। আর হ্যাঁ, আম্মু অনেক দুশ্চিন্তা করছে, আপনি একটু কথা বলে নিন, তাতে আম্মু শান্তি পাবে। পদ্ম বেরিয়ে যায় রুম থেকে। জায়ান ফোন হাতে নিয়ে জান্নাতকে কল করে। জান্নাত ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁদে ওঠে। জায়ান মাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি একদম ঠিক আছি আম্মু, তুমি চিন্তা করো না। আল্লাহ তাআলার রহমতে এবং তোমার দোয়ায় আমার কিছু হয়নি। তুই আর কখনো পানির ধারে কাছেও যাবি না বাবা। আল্লাহ না করুক তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আম্মু, আমার মৃত্যু যদি পানিতে লেখা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। তুমি প্লিজ এভাবে কেঁদো না। জায়ানের কথার মাঝে জেসি আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জায়ান তার আম্মুকেই বলল, আম্মু, তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখছি, নিজের খেয়াল রেখো। তুই ঠিক মতো ওষুধগুলো খাবি কিন্তু, আর গরম দুধ বা চা দিতে বলিস পদ্মমাকে। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে জায়ান জেসিকে বলল, বসো। জেসি দাঁড়িয়েই রইল, তাই জায়ান বলল, কি হলো, বসো। জেসি খাটের এক কোণেই বসলো। তখন জায়ান বলল, তুমি এরকম একটা কাজ কেন করলে? তুমি জানো পদ্মকে আমি কতটা ভালোবাসি? সব কিছু জেনে শুনে আমার ক্ষতিটাই করতে চেয়েছো। বিশ্বাস করো আমি জানতাম না জায়ান। মুস্তাফি, তুমি এইভাবে ঝাঁপ দিবে পানিতে? কিন্তু পদ্মকে তো ঠিকই ফেলতে চেয়েছো বা ফেলেছো। আমি বা পদ্ম আলাদা নই, কিন্তু আমরা একে অপরের পরিপূরক। একজন ছাড়া অন্যজন অপরিপক্ক। সেই পদ্মকে তুমি... আমি খুব দুঃখিত জায়ান, আমাকে মাফ করে দাও প্লিজ। জায়ান মুখে কাঠিন্য ভাব নিয়ে বলল, যদি মাফ চাইতেই হয় তাহলে পদ্মর কাছে চাও। উনি যদি মাফ করেন তাহলে আমার কিছু বলার নেই। তখনই পদ্ম দুধ গরম করে রুমে আসে। জেসিকে দেখেও কিছু বলল না। জায়ানের দিকে দুধের গ্লাস এগিয়ে দিল। জায়ান খাবে না বলে যেই না কিছু বলতে যাবে, অমনি পদ্ম কটমট চোখে তাকায়
আর কিছু বলার সাহস করে উঠতে পারে না জায়ান। অতঃপর দুধের গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা খেয়ে নেয় জায়ান। পদ্ম কোমরে হাত রেখে বলল, কি করলেন আপনি এটা? আপনি জানেন না প্রথমে বিসমিল্লা বলি 3 নিঃশ্বাসে খেতে হয়? সরি, আসলে এটা দ্রুত শেষ করার জন্য এভাবে খেয়ে নিয়েছি। এরকম আর কখনো করবেন না। ছোট ছোট ভুল থেকেই কিন্তু একদিন পাহাড় সমান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আমিন। ঠোঁটে লেগে থাকা কিছুটা দুধ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয় পদ্ম। এতে জায়ান দুষ্টামি করে পদ্মর আঙ্গুল ধরে ঠোঁট ছুঁয়ে দেয়। পদ্ম নিচে রাগ নিয়ে বলল, ফাজিল ছেলে কোথাকার। হা হা হা। জেসি দুজনের খুনসুটির ঝগড়াগুলো দেখে চলেছে। তার সাথে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। জায়ানকে খুব ভালোবাসে জেসি, কিন্তু আজকের ঘটনার পর থেকে বুঝতে পেরেছে জায়ানের জন্মই হয়েছে পদ্মর জন্য। তাই ওদের দুজনকে ভালো থাকতে দিয়ে দূরে চলে যাওয়াটাই বেটার। অনেক দূরে, যেন জেসির ছায়াও না পড়ে ওদের জীবনে। জেসি সেটাই করবে। শুকনো কাশি দিয়ে দুজনের মনোযোগ নিজের দিকে করে জেসি। তারপর বসা থেকে উঠে গিয়ে পদ্মর পা ধরতে উদ্ধত হলে তৎক্ষণাৎ জেসির হাত ধরে নেয় পদ্ম আর বলে, কি করছো কি? তুমি আমার থেকে বড়, তাই এভাবে পায়ে ধরতে দিতে পারি না আমি। জেসি অনুতপ্ত প্রকাশ করে বলল, আমাকে মাফ করো পদ্ম, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, এইরকম ভুল আমি আর কখনো করবো না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ওনার থেকে জানতে পেরেছি তুমি তোমার রক্ত দিয়ে ওনার প্রাণ বাঁচাতে সাহায্য করেছো। তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। তবে কি জানো, আজকে ওনার কিছু হয়ে গেলে আমি তোমাকে কখনোই মাফ করতাম না। তুমি যখন অনুতপ্ত, তাই আমার আর কোনো রাগ নেই তোমার উপরে। তারপর জেসি পদ্মকে জড়িয়ে ধরে বোন বলে ডাকে, পদ্ম আপু বলে ডাকে। এতে জায়ান খুব খুশি হয়। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে আছে। তখন পদ্ম খেয়াল করলো জেসি কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে, সাথে টলি ব্যাগ। পদ্ম চেয়ার ছেড়ে উঠে যায়। তারপর চিন্তিত স্বরে বলল, আপু তুমি কোথায় যাচ্ছ? তখন তোমাকে ডাকতে গেলাম নাস্তা করার জন্য, তুমি বললে একটু পরে আসছি, কিন্তু এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ? খাবার টেবিলে বসে থাকা সবার দৃষ্টি এখন জেসির দিকে। সবাই তাকিয়ে আছে জেসির উত্তরের আশে। জেসি জোরপূর্বক হেসে বলল, পদ্ম, আমার খাবারটা তাড়াতাড়ি বেড়ে দাও দেখি, খেয়েই দ্রুত বের হব। কিন্তু কোথায় যাবে তুমি? আমি ঢাকায় আমার বাসায় ফিরে যাচ্ছি। তোমরা ভালো থেকো কেমন? আমাকে আবার ভুলে যেও না যেন। কি মনে থাকবে আমাকে? পদ্মর কপালখানি ভাঁজ পড়ে। সাথে সাথেই ইলেরা এসে বলল, সে কি, মেয়ে আজকেই চলে যাবে কেন? পদ্ম, জায়ান ওরা তো আরো কিছুদিন থাকবে এখানে, তুমি ওদের সাথেই যেও। জেসি হেসেই বলল, না আন্টি, অনেক তো থাকছি। আপনাদের এখানে এসে খুব ভালো সময় কাটছে, আমার সবসময় মনে থাকবে। আর হ্যাঁ, আপনি আঙ্কেল, ইনফ্যাক্ট আপনারা সবাই আমাদের বাসায় যাবেন। আমার বাপিও অনেক খুশি হবে। পদ্ম মলিন মুখে বলল, আপু আমাদের সাথে গেলে কি এমন ক্ষতি হতো? আর তো 2 দিন মাত্র। না পদ্ম, আমাকে যেতে হবে, বাপি কল করেছিল। তাছাড়া গাড়ি কাছাকাছি চলে এসেছে। আচ্ছা চলো নাস্তা করে নাও। আচ্ছা চলো। তারপর সবাই গল্প গুজব করতে করতে নাস্তা করে। আজকের নাস্তা চিতই পিঠা, টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা, রুটি, মুরগির গোস্ত, ঝাল পিঠা। খাওয়ার সময় যেন একটা হাড় পেল, যা পদ্মর খুব পছন্দ। তাই বসে বসে ভাবছে কিভাবে হাড়টা পদ্মকে খাইয়ে দিবে, যেখানে তার শ্বশুর বাবা, শাশুড়ি মা আছে। ভাবতে ভাবতে ঠিক করলো খাইয়েই দিবে। তারা আছে তো কি হয়েছে, আমি আমার বউকে না খাইয়ে দিব, তাতে অন্যের কি? তাই নিজেকে স্থির করে সবার দিকে এক পলক তাকিয়ে পদ্ম যখন নিজের খাবার খাওয়ার জন্য হাঁ করে, এই সুযোগে জায়ান নরম হাড়টা পদ্মকে খাইয়ে দেয়। ঘটনার আশঙ্কিকতায় হতভম্ব হয়ে যায় পদ্ম। সবার প্রথমে বাবার দিকে নজর দেয় পদ্ম। জামাইয়ের এহেন কাণ্ডে মুচকি হাসেন তিনি, সাথে বাকিরা তো আছেই। তারপর দ্রুত খাওয়া শেষ করে উঠে চলে যায় ইলেরা আর তৈমুর রহমান। এই সুযোগে অনিতা বলল, আমরা চলে গেলে তোর মনে হয় আরো সুবিধা হয়, তাই না ভাইয়া? জায়ান ইনোসেন্ট ভাব করে বলল, কিসের ভালোর কথা বলছিস তুই? আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, জানিস না? শুধু কটকট কটকট। এত কটকট কিভাবে করিস তুই মুরগির মতো? পদ্ম জায়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি তাড়াতাড়ি খাবার শেষ করেন, ওষুধ খেতে হবে। জায়ান অবুঝের মতো মাথা দুলিয়ে সম্মতি দেয়। নাস্তা সেরে গাড়ি আসলে জেসি চলে যায় ঢাকায়। আর সকালের নাস্তা সেরে জায়ান আর সুমন, জায়ানের দুলাভাই,
মিলে বাজারে যায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে জামাই অনেক বাজার করতে হয়। গ্রামে একটি নিয়ম আছে তাই ইয়া বড় একটা রুই মাছ, ট্যাংরা মাছ পদ্মর প্রিয় সেজন্য আনা। সব ধরনের সবজি, তেল, পেঁয়াজ, রসুন, 5 কেজি গরুর গোস্ত, 5টা দেশি মুরগি, 5টা ফার্মের মুরগি, 2টো ক্ষীরের হাঁড়ি, 2টো দইয়ের হাঁড়ি, চানা, মিষ্টি, কালো মিষ্টি পদ্মর খুব পছন্দ যার জন্য আনা, ইত্যাদি ইত্যাদি। পাশের বাড়ি কাকি, জেঠিমা, দাদু এসেছেন নতুন জামাই কি কি বাজার করেছে দেখতে। জাইনের বাজারে পুরো উঠোন জুড়ে গেছে। পাড়া প্রতিবেশীরা অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ইলেরা বলল, জামাইয়ের আনা মাছ কাটতে আইন ভাবিরা। দুজন খুশি মনে ইলেরার সাথে মাছ কাটতে বসে। পদ্ম আগে মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি মুখে পুরে দেয়। তারপর মিষ্টির ঝোল লেগে থাকা আঙ্গুলগুলো মুখে দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে জান। এতে করে খানিক লজ্জা পায় পদ্ম। জান এগিয়ে এসে পড়ল, আপনি না এখনো একটা বাচ্চা, অথচ কিছুদিন পর বাচ্চার মা হবেন। কবে বড় হবেন বলেন তো? জানের প্রতিটা কথাই হতভম্ব হয় পদ্ম। এর উত্তর দেওয়ার মতো একটুও পায় না সে। জান আবার বলে, একা একা খাচ্ছেন, আমাকে দিবেন না? আপনি এত নিষ্ঠুর। পদ্ম জিভে কামড় দেয়। সত্যি তার ভুল হয়েছে, জানকে দেওয়া উচিত ছিল। তাই তাড়াতাড়ি একটু সুন্দর দেখে ফ্রিজ এনে বলল, এক্ষুনি দিচ্ছি। হুম, এইভাবে নয়। তাহলে? আপনার হাতে খাইয়ে দিতে হবে যেভাবে করে আপনি খেয়েছেন। পারতাম না। তাহলে আমিও খাবো না। পদ্ম আর বিরক্তি না করে একটা মিষ্টি নিয়ে জানের মুখের সামনে ধরল। জান আরো সামনে এগিয়ে এসে নিজের বাম হাত পদ্মর কোমরে রেখে পদ্মকে নিজের সাথে মিশিয়ে নেয়। পদ্ম মিনমিনে গলায় পড়ল, কি করছেন? কেউ চলে আসবে তো। জান পদ্মর কথা না শুনে ডান হাত দিয়ে পদ্মর মিষ্টি নেওয়া হাত ধরে খেয়ে নেয় মিষ্টিটা। তারপর আঙ্গুলগুলো চেটে খেতে লাগলো। এতে করে শিহরণ খেলে যায় পদ্মর শরীরে। জানকে অনুরোধ করে বলে, প্লিজ ছাড়ুন, কেউ চলে আসবে। জান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসলে আসুক, আমার বউয়ের সাথে আমি রোম্যান্স করছি, এতে অন্যের কি? তাই বলি পাবলিক প্লেসে